পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। মনোনয়নপত্র জমা দিয়েছে সকলের দোয়া প্রার্থী। আমাদের সহিংসতার কোনো আশঙ্কা নেই। যদি ফেয়ার নির্বাচন হয় এক্ষেত্রে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই হিসেবে আমরা 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেব। প্রচারণার সময় কম পাওয়ার অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। বিএনপির মতো দল মামলা হামলায় বিপর্যস্ত, আমাদের জন্য এই সময়টি যথেষ্ট হয়নি। তাদের এখন সম্বলই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়তো অভিযোগ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে নতুন জঙ্গি সংগঠন আল মুজাহিদ অব বাংলাদেশের 6 সদস্য আটক। নাশকতার উদ্দেশ্যে ফেসবুকে সদস্য ও অর্থ সংগ্রহ করত আটককৃতরা, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর করতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে 3 বন্দুকধারীর হামলায় নিহত 14। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র খতিয়ে দেখছে এফবিআই। এবং নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। বাছাই পর্বে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারালো 31 রানে। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ উপলক্ষে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে জড়ো হন নেতাকর্মীরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 5 ও 6 ডিসেম্বর। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র জমা দিতে বৃহস্পতিবার সকাল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল তার মনোনয়নপত্র জমা দেন। এদিকে বানারীপাড়া পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাহবুব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে। আমি সকলের দোয়া প্রার্থী। আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, ফর্ম জমা দিতে আসছি। যদি সুষ্ঠু এবং সুন্দর বা পরিবেশ পায়, জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী। সিলেটে কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেন। এ সময় প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। 7 জন কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত 2 জন এবং সাধারণ আসনের 5 জন ওনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের কার্যালয়ে সকালে মনোনয়নপত্র জমা দেন 2 মেয়র প্রার্থী। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে জড়ো হন। মনোনয়নপত্র গ্রহণ করার সময় কোনো ভুলভ্রান্তি না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। 4, 5, 6 নং ওয়ার্ডের থেকে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি সম্ভবত আমার সাপোর্ট বেশি আছে, যখন আমি মনে হয় সম্ভবত নির্বাচিত হতে পারি। নমিনেশন পেপারটা জমা দিলাম। আমি আশা করব যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এদিকে বগুড়া পৌরসভায় প্রার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলমের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া অন্যান্য পৌরসভাগুলোর মনোনয়নপত্র জমা নিচ্ছেন নিজ নিজ উপজেলার রিটার্নিং কর্মকর্তারা। 5 এবং 6 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, আর 13 ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাতে খুলনায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম, সিলেটে আছেন আব্দুল আহাদ ও ময়মনসিংহে হারুনুর রশিদ। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি তরিকুল ইসলামের কাছে। তরিকুল,
হাফসা, পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের আজ শেষ দিনে খুলনার দাকপ এবং পাইকগাছা উপজেলায় কিন্তু নির্বাচনী আমেজ এবং উৎসবমুখর পরিবেশে সকাল থেকে কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার দাকপ উপজেলার যে চালনা পৌরসভা নির্বাচনটি হবে, আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে খবরাখবর জানাচ্ছি। তো আমি শুরুতে জানিয়ে রাখি যে চালনা পৌরসভায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এখানে 9টি ওয়ার্ড এবং এই 9টি ওয়ার্ডে 9 জন কাউন্সিলর, 3 জন মেয়র প্রার্থী সকাল থেকে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখানে যার জমা দিয়েছেন সনৎ কুমার ঘোষ এবং বিএনপির প্রার্থী শেখ আব্দুল মান্নান জমা দিয়েছেন এবং বর্তমান যিনি মেয়র আছেন অচিন্ত কুমার মণ্ডল, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি একটু আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত 22 জন কাউন্সিলর 9টি ওয়ার্ডে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 3টি সংরক্ষিত আসনের যে কাউন্সিলর পদ রয়েছে সেখানে 7 জন এই পর্যন্ত জমা দিয়েছে, অর্থাৎ 29 জন কাউন্সিলর পদে এবং 3 জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র অবশ্য যে 3 জন মেয়র প্রার্থী সংগ্রহ করেছিলেন তারা 3 জনই জমা দিয়েছেন এবং 47 জন সংরক্ষিত এবং সাধারণ আসন মিলে তারা সংগ্রহ করেছিল, তার মধ্যে 29 জন এই পর্যন্ত জমা দিয়েছে। তো আর একটু জানিয়ে রাখি যে চালনা যে পৌরসভা, এখানে কিন্তু 10,712 ভোট রয়েছে। এখানে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে 30শে ডিসেম্বর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। তো আমরা প্রার্থীদের সাথে কথা করে বলেছি, তো প্রার্থীরা কিন্তু যারা আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তারা কে অভিযোগ করেছে, আবার আওয়ামী লীগ প্রার্থী বলেছে যে তারা সুষ্ঠু নির্বাচন তারা আশা করছেন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবাই আশাবাদী। তো আমরা এই পর্যন্ত এখনো পর্যন্ত এই ছিল খুলনার চালনা পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে সেখানে আমাদের সংবাদ জানাবেন আব্দুল আহাদ। আমরা আব্দুল আহাদের কাছে চলে যাচ্ছি। যেটা বলছিলেন যে আপনার সেই জায়গার মতো সিলেটের উৎসবমুখর পরিবেশে আজকে মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রার্থী যারা রয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং সিলেট অঞ্চলের 16টি পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে। এর মধ্যে সিলেটে রয়েছে 3টি পৌরসভা এবং সুনামগঞ্জে রয়েছে 4টি, হবিগঞ্জে 5টি এবং মৌলভীবাজারে 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30 তারিখ। তো এই আজকের শেষ দিনে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, আসলে এই পৌরসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পৌরসভা। এখানের যে স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মূলত তার এলাকায় হচ্ছে এই গোলাপগঞ্জ পৌরসভা এবং এখানের যে বর্তমান মেয়র যিনি রয়েছেন তিনি 2 বারের আওয়ামী লীগের নির্বাচিত মেয়র। কিন্তু একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গত পৌরসভা উপজেলা নির্বাচনে এখানে যে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে যিনি জামাতের একজন প্রার্থী বিজয়ী হয়েছিলেন এখানে, যে কারণে এবার আওয়ামী লীগ চাচ্ছে যে এই পৌরসভা যাতে তাদের হাতছাড়া না হয়, যে কারণে তারা বর্তমান যে মেয়র রয়েছে তাকে এখানে মনোনয়ন দিয়েছে এবং যে বিএনপির আরো 2-3 জন প্রার্থী যারা নির্বাচন করতে চাচ্ছে। এবং সবশেষ যে অবস্থা আমি বলে রাখি যে এই পৌরসভায় মোট 68 জন মনোনয়নপত্র জমা নিয়েছিলেন, এর মধ্যে এখনো পর্যন্ত 43 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে জাতীয় পার্টির একজন মেয়র প্রার্থী শুধুমাত্র তিনি দিয়েছেন এবং বাকি যে 10 জন মেয়র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, তাদের এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দিতে আসেননি। আমরা শুনেছি যে তারা হয়তো 3টার দিকে তারা এখানে এসে মনোনয়নপত্র জমা দিবেন এবং এই কাউন্সিলর প্রার্থী এখনো পর্যন্ত 46 জনের মধ্যে 35 জন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 8 জন মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এই পৌরসভার পাশাপাশি আমি খোঁজ নিয়ে জেনেছি যে জকিগঞ্জ পৌরসভায় 2টা পর্যন্ত একজন মেয়র প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 10 জন কাউন্সিলর প্রার্থী এবং 3 জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং কানাইঘাট যে পৌরসভা রয়েছে সেখানে 2টা পর্যন্ত 62 জন প্রার্থীর মধ্যে একজন মেয়র প্রার্থী এবং 10 জন কাউন্সিলর প্রার্থী এবং 5 জন মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো আসলে এখনো অনেকক্ষণ বাকি আছে, 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1টার পর থেকে মূলত কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের দলবল নিয়ে আসলে প্রত্যেক প্রার্থীর যেহেতু 5 জন করে নিয়ে আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক একজন 10 থেকে 20 জন তাদের সমর্থক নিয়ে এখানে আসছেন, কিন্তু ভিতরে তারা একা
যাচ্ছেন আমরা এমনটি দেখেছি। এবং নিরাপত্তার বিষয়টি যদি আপনাদের জানিয়ে রাখি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে একজন ওসির নেতৃত্বে 20 জনের বেশিও পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছে। তো আমার কাছে সিলেটের নির্বাচনের এই ছিল সবশেষ খবর। আমরা এখন জানবো ময়মনসিংহের খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ আহাদ। সিলেটের মতো ময়মনসিংহেও আসলে উৎসবমুখর পরিবেশেই পৌর নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা আজকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায়। এখানেও আজকে সারা দেশের মতো প্রার্থীরা আসলে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং তারা আসছেন। আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে আসলে মূলত সকাল 10টা থেকেই প্রার্থীরা এই পৌরসভায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তবে আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রার্থীরা আসলে তেমন শোডাউন বা কোনো ধরনের মিছিল মিটিং করছেন না। তারা প্রার্থীরা উপজেলা পরিষদে উপস্থিত হচ্ছেন এবং নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই 2-3 জন লোকের বেশি তারা সাথে আনছেন না এবং তারা জমা দিচ্ছেন। এই ত্রিশাল পৌরসভায় এখানে মেয়র পদে 8 জন এবং কাউন্সিলর পদে 37 জন, পুরুষ কাউন্সিলর পদে 37 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 16 জন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তো আমরা এখন পর্যন্ত যে খবর নিয়েছি যে দুপুর 2টা পর্যন্ত এই পৌরসভায় মেয়র পদে একজন প্রার্থী যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন সিরাজুল ইসলাম, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সংরক্ষিত কাউন্সিলর মহিলা পদে 6 জন এবং সাধারণ কাউন্সিলর পুরুষ পদে 19 জন এখন পর্যন্ত বেলা 2টা পর্যন্ত আসলে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা বিএনপি এবং আওয়ামী লীগ থেকে যারা এই পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের কাউকেই মনোনয়নপত্র জমা দিতে আসতে দেখিনি। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারা যেটা বলেছেন যে আসলে 3টার পরে তারা এখানে মনোনয়নপত্র জমা দিবেন। এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখছি যে এই আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন এখানকার সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকারের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল সরকার, আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এখানে আমিনুল ইসলাম সরকার। তো আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তারা আসলে এখন পর্যন্ত কেউই আসেননি, তারা 3টার পরে এখানে মনোনয়নপত্র জমা দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে অনুষ্ঠান রয়েছে সেই কারণে এখানে আসলে এখানে মানুষের একটা উপস্থিত এবং উৎসুক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষ আসছেন, কারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন কারা, এই বিষয়টি দেখা করার জন্য। আর আসলে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই উপজেলা পরিষদ চত্বরে কাউন্সিলর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ময়মনসিংহে এবার 9টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো পৌরসভায় একযোগে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তো এই ছিল আসলে এখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ অবস্থা। দর্শক, খুলনা থেকে তরিকুল ইসলাম, সিলেট থেকে আব্দুল আহাদ এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ জানাচ্ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার খবরাখবর। এদিকে স্থানীয় নির্বাচনে অংশ নিতে যে সময় দেওয়া হয়েছে তা পুরোপুরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশন যে আচরণবিধি ঠিক করে দিয়েছে তাও দলটির জন্য নেতিবাচক হবে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। তবে আওয়ামী লীগ বলছে আস্থাহীনতা থেকেই এমন বক্তব্য দিচ্ছে দলটি। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পৌরসভাগুলোতে চলছে প্রার্থীদের প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীদের দেওয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করে বিএনপি। এদিকে আস্থাহীনতা থেকেই দলটি এমন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অত্যন্ত তড়িঘড়ি করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সরকারি দলের তো সুযোগ সুবিধা অনেক কিছু থাকে, বিএনপির মতো দল মামলা হামলায় বিপর্যস্ত, আমাদের জন্য এই সময়টি যথেষ্ট হয়নি। 24 ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে, ঘরোয়া সভা করলেও। বিএনপির জন্য এই যে আচরণবিধি অনেকটাই অসুবিধাজনক। তাদের এখন সম্বলই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা। তাদের যে অতীতের অপকর্ম এবং এখনও যে অপকর্মগুলো করেছে, সন্ত্রাস করেছে, নাশকতা কর্মকাণ্ড করেছে, দুর্নীতি করেছে, সেই হিসেবে তাদের আসলে জনগণের কাছে তাদের যাওয়ার মতো কোনো অবস্থা নেই। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মনোনয়ন নিয়ে প্রধান দুই দলেই সৃষ্টি হয়েছে নানা জটিলতা। তবে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই তৃণমূলের মতামতেই মনোনয়ন দিয়েছে বলে দাবি নেতাদের। তৃণমূল পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে প্রার্থীদের সম্পর্কে, কেন্দ্র শুধুমাত্র সেখানে সেটিকে অ্যাপ্রুভাল দিয়েছে।
কেন্দ্র থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল। সেই গাইডলাইন অনুযায়ী ওখানে থেকে স্থানীয় পর্যায় থেকে নাম পাঠানোর কথা বলা হয়েছিল। সেই নামের সঙ্গে আমাদের এখানে যে মাঠ পর্যায়ে জরিপের তথ্য আছে, দুটা মিলিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের বাইরে দলের কোনো নেতাকর্মী এটা যেতে পারে না। সুষ্ঠুভাবে নির্বাচন হলে ৭৫ ভাগ পৌরসভায় বিএনপি জয়ের প্রত্যাশা করলেও আওয়ামী লীগের দাবি পেট্রোলবাজ ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বয়কট করবেন ভোটাররা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রতিবন্ধিতা সমাজের অনাকাঙ্ক্ষিত এক বৈচিত্র্য। প্রতিবন্ধীদের প্রতি সমাজের তির্যক দৃষ্টিভঙ্গিও অনেক পুরনো। অবহেলা আর করুণাকে সম্বল করেই বেঁচে থাকতে হয় এদের অনেককে। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর 15% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। তাগিদ রয়েছে বিশাল এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় শামিল করার। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধিতায় আক্রান্ত মানুষদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের এখানে যেমন ব্যবসায়ী সম্প্রদায় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, কর্পোরেট সেক্টর, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন প্রতিবন্ধীদের চাকরি দেন, কাজ দেন, তাদের জন্য সুযোগ দেন, তাদের মেধা যেন কাজে লাগান, সেই উদ্যোগ যেন তারা নেন। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য নেয়া কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কারণে এদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে অনেকটা। প্রতিবন্ধীরা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আমরা সবসময় আমাদের এই সমাজে যারা প্রতিবন্ধী তাদের সাথে আছি এবং তাদের যে ভাতা দিচ্ছি, আমি এইমাত্র আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি যে আমরা প্রায় 6 লাখ প্রতিবন্ধীকে 500 টাকা করে ভাতা দিই। আগামীতে সেই ভাতা আমরা আরও বৃদ্ধি করে দেব। এর আগে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য 20টি মোবাইল ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে এগুলো কাজ করবে সেবা কেন্দ্র হিসেবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ছোট থেকে সমাজের প্রতিটি স্তরে নানাভাবে অবহেলিত হয়ে বেড়ে ওঠেন প্রতিবন্ধীরা। তাই শুধু একদিনের জন্য নয়, সমাজে প্রতিটি দিনেই তারা বাঁচতে চান সম অধিকার নিয়ে, পাশাপাশি চান সবার সহযোগিতা। অভিযোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য 10% কোটা থাকলেও তা বাস্তবায়ন করছেন না চাকরিদাতারা। তাদের অধিকার প্রতিষ্ঠায় একটি সমন্বয়কারী মন্ত্রণালয় চালুর তাগিদ বিশ্লেষকদের। মাহমুদ রাকিবের প্রতিবেদন। ইদ্রিস, ফাল্গুনি কিংবা রেজাহান, এদের কারো হাত নেই, কারো নেই পা, কেউ আবার চোখে দেখতে পান না। সমাজের চোখে তাই এরা সবাই প্রতিবন্ধী। তবে প্রতিবন্ধিতার বাধা জয় করে ইদ্রিসরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলেও সাভার সিআরপির এসব প্রতিবন্ধী শিক্ষার্থী শিখছেন হাতের কাজ। তার ঠিক পাশের মাঠেই বাস্কেটবল নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন পা হারানো অদম্য এসব যুবা, যাদের সবার স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। গ্রাম অঞ্চলে যে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে, বাপ মা এখনো তাদের ছেলেপানদের আগাইতে দিচ্ছে না। প্রতিবন্ধী মানুষ কি করবে? বাবা আমাকে অন্যরকম দিকে দেখতো, তবে আমার মা চ্যালেঞ্জ করছিল, তুমি পরের উপর নির্ভরশীল হবে না, তুমি তোমার কনফিডেন্স নিয়ে তুমি আগাতে থাকো। ডিসেবলরাও কিন্তু বাংলাদেশের উন্নয়নের একটা অধ্যায়। সমাজের বোঝা নয়, সম্পদ হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের তথ্য মতে দেশের 6% মানুষ প্রতিবন্ধী, যাদের অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্ধারিত কোটায় চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে সরকার শতভাগ উদার বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ফোকাস করে একটি সমন্বয় মন্ত্রণালয় থাকা জরুরি। এরা সব মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে কোন কোন জায়গায় ব্যারিয়ার আছে তারা কোঅর্ডিনেট করে ব্যারিয়ারগুলোকে দূর করবে। এই কোটা যাতে সঠিকভাবে তাদের নিয়োগ করা হয়, এই জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগে ও সরকারি দপ্তরে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 10%ই প্রতিবন্ধী। আর এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, তাহলে সে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়।
মাহিদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। স্বাধীনতার ৪৪ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে, বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান পাশের হার। যেতে হবে আরো অনেক দূর, বলছেন শিক্ষাবিদরা। যুদ্ধাপরাধীর রায় কার্যকরের বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক নেতিবাচক মন্তব্যে প্রশ্ন উঠেছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্কের সুযোগে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় পাকিস্তান। এ কারণে এ সম্পর্ক না থাকলেই দেশ আরও নিরাপদ হবে। আর কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাড়াবাড়ি বন্ধ করে ক্ষমা চাওয়ার সময় এসেছে পাকিস্তানের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে নিন্দা জানায়। অবশ্য এই প্রথম নয়, কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির পরও এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল তারা। ৭১-এ অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করায় তাদের ফাঁসি দেয়া হয়েছে বলেও পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। চুপ করে থাকেনি বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদে জানানো হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করে অস্বীকার করে গণহত্যার দায়। এ অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকা না থাকা নিয়ে গুঞ্জন দেশ জুড়ে। আর পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে নতুন করে ভাবার। যদি তারা ক্ষমা না চায়, তাহলে সেখানে যে আদর্শগতভাবে বা নৈতিকভাবে সম্পর্ক বাড়তে পারে না। সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এইটি চলমান থাকলে ঝুঁকি কমবে না ঝুঁকি বাড়বে, সেখানে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হ্যাঁ, তাদের অস্বস্তি আছে, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটাকে প্রকাশ যেভাবে তারা করছে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ দেশকে আরো নিরাপদ করবে বলেও মত দেন তারা। সম্পর্ক তো বহুমাত্রিক, অনেক দিক আছে, কাজে সেই সবকিছু আমাদের বিবেচনা করেই আমাদের অবস্থানকেও সে নির্ধারণ করতে হবে। কূটনৈতিক সম্পর্কের আড়ালে যে সুযোগ পায়, সেই সুযোগকে তারা বাংলাদেশ বিরোধী নাশকতা থেকে শুরু করে প্রচারণা থেকে শুরু করে তাদের অনুচরকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করে। সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন বাংলাদেশের জনগণকে অতিরিক্ত নিরাপদ করবে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন, জঙ্গিবাদে মদদ দেয়া, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের গায়ে যখন ব্যর্থ রাষ্ট্রের পরিচিতি, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয় বলেও মত বিশেষজ্ঞদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তান তাদের বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির দায় দেশটিকেই নিতে হবে। সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় বিএনপির পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, যারা আগুন সন্ত্রাস চালিয়েছিল তাদের ছাড় দিয়ে লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব নয়। পাকিস্তান যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে, একই অবস্থানে যদি পাকিস্তান অবস্থান করে, তাহলে বর্তমান সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সম্পর্কের যদি অবনতি হয়, তার দায় দায়িত্ব পাকিস্তানকেই বহন করতে হবে। যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে, তারা কিন্তু এই পাকিস্তানের এই নির্লজ্জ মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। পৌরসভা নির্বাচন বিএনপি অংশগ্রহণ করছে প্রেস ব্রিফিংয়ে অহেতুক মিথ্যাচার করে, অহেতুক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করবেন না। যারা মানুষ হত্যায়, আগুন সন্ত্রাসে অংশগ্রহণ করে নাই, তাদেরকে যদি আপনারা প্রার্থী করে থাকেন, দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরকে কোনো রকম হয়রানি করা হবে না। আগুন সন্ত্রাসীদের ছাড় দিয়ে কোনো লেভেল প্লেইং ফিল্ড হবে না। নতুন জঙ্গি সংগঠন মুজাহিদ বাংলাদেশের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় মতিঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট কোনো শীর্ষ নেতা না থাকলেও আল কায়দার আদর্শের অনুসারেই এই দলটি।
বৃহস্পতিবার সকাল 11টার দিকে 6 যুবককে গণমাধ্যমের সামনে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ বলছে, মূলত ফেসবুকে নজরদারি করে এই গ্রুপটির সন্ধান পান তারা। 6 জনই বিভিন্ন ভুয়া নামে তৎপরতা চালাতেন। গ্রেপ্তার হওয়া জহিরুল, আনসার ও চূড়ান্ত লড়াই নামে, রাজু, কাঁচামরিচ ও আদার ব্যাপারী নামে, আবু বকর, মৌমাছি, নিয়মের অনিয়ম, এক টুকরা মেঘ ও সাদা পাতা নামে, মোর্শেদ, কিংমোর খান নামে, বাপ্পি, তারেক বিন জিয়া সহ বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করতেন। এইগুলো ফেসবুক আইডি যাতে সাধারণভাবে ইন্টেলিজেন্স এজেন্সি বা ল এনফোর্সিং এজেন্সি কেউ এইগুলো নিয়ে কোনো সন্দেহ না করে, যাতে মানে নাম দেখে বোঝে যে এটা যোগ করছে, এটা মানে সিরিয়াস কিছু না, এটা বোঝানোর জন্য এই ক্যামোফ্লেজটা তারা নিয়েছে। এদের ভিতরে জহির শীর্ষ নেতাদের একজন, আরো একজন শীর্ষ নেতা মামুন, সে ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার তখন আমরা এই পরিচয়টা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেনি। কিন্তু এই জহিরকে গ্রেপ্তারের পরে জহির বলেছে যে তাদের সবচেয়ে বড় নেতা সে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরো জানান, রাজধানীতে এক পীরকে হত্যার পরিকল্পনা করেছিল গ্রেপ্তারকৃতরা। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা না মিললেও এ দলটি আল কায়দার আদর্শের অনুসারী। গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন জঙ্গলে তারা প্রশিক্ষণ কার্যক্রম চালিয়েছে। তারা অনেকটা আল কায়দাকে অনুসরণ করে, কিন্তু এদের সাথে আল কায়দার কোনো নেটওয়ার্ক বা কোনো যোগাযোগ সেটি আসলে আমরা পাইনি। এরা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের আশেপাশে সংলগ্ন জঙ্গলে এবং চিটাগংয়েও তারা বনাঞ্চলে কিছু ট্রেনিং করে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাথেও সম্পৃক্ত ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। ৪৪ বছরে বহু গুণে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আরও অনেক দূর যাওয়া বাকি বলে মনে করেন শিক্ষাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী সেরা পথিকৃতদের জন্মভূমি এই বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে সবসময় এগিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। তবে স্বাধীনতার ৪৪ বছরে জ্ঞানের সৃজন, বিকাশ কিংবা বিতরণে পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে বাংলাদেশ? আমরা দৈহিকভাবে হয়তো বাড়ছি, কিন্তু মেধার দিক থেকে বাড়ছি এরকম নিশ্চয়তা আমাদের কাছে নেই। সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের সৃষ্টি, বিকাশ আর বিতরণের কাজ বিশ্ববিদ্যালয়ের। মাত্র ৬টি নিয়ে শুরু। ৪৪ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে এখন মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৮। তবে মৌলিক উদ্দেশ্য পূরণ হয়েছে খুব কমই। জ্ঞান সৃষ্টির জন্য যে ধরনের গবেষণা দরকার ওই ধরনের গবেষণা হয় না। ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ করছে, আমাদের তো এই ধরনের কিছুই হচ্ছে না। বই, ম্যাগাজিন কিংবা বিরল পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় লাইব্রেরি। তবে সকাল ৮টায় লাইব্রেরি খোলার আগে এই যে লম্বা লাইন, তার সংগ্রহের কোনো বই পড়বার জন্য নয়। সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর তাই প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে চাকরিমুখী তার এই যে দৃশ্য, সেটি প্রাইভেট কি পাবলিক, দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই রকম। সেই বিষয়গুলো ছেলে মেয়েরা পড়ছে, যে বিষয়গুলো পড়লে তাদের কর্মের সংস্থান হবে। জাতি যদি এই রকম দার্শনিকভাবে দরিদ্র হয়ে যায়, তাহলে তো তার মেধা কমে আসছে। প্রতি বছর হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষায় শিক্ষিত জনবল তৈরি করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবুও দেশের বড় বড় উন্নয়ন কাজে এখনো প্রাধান্য পায় বিদেশি কোম্পানি। নিজেদের জনবলের উপর আস্থার অভাবকেই দোষ নেন ডক্টর কায়কোবাদ। নিজেদের প্রকৌশলী, চিকিৎসক, তাদের উপর আস্থা স্থাপন করতে পারতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিতে সরকারকে নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের 4 সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আগামী 10 ডিসেম্বর এই মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের দিন ধার্য করেছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। শুরুতে স্বাস্থ্যগত কারণে বেগম জিয়া হাজির হতে পারেননি বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 4 আসামিকে জেরা শেষে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় এবার আগেভাগেই পৌঁছে গেছে মাধ্যমিক শিক্ষার 95% পাঠ্যপুস্তক। তবে প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক এসেছে চাহিদার মাত্র 46%। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশা, মাধ্যমিক ও প্রাথমিক চাহিদার বাকি বই ডিসেম্বরের মধ্যেই চলে আসবে। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা বিভাগের 10 জেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন পাঠ্য বইয়ের চাহিদা 2,29,08,316টি। এ পর্যন্ত ঢাকা থেকে বই এসেছে 2,18,34,002টি, যা শতকরা 95%। জেলা ও উপজেলা সদরে আসা এসব বই এখন পাঠানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জানুয়ারির 1 তারিখে বা বছরের যে প্রথম দিন হবে ওই দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অন্যদিকে বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই দরকার 98,12,007টি। 30 নভেম্বর পর্যন্ত বই এসেছে 45,49,262টি, যা শতকরা 46%। আমরা প্রত্যাশা করছি যে ডিসেম্বরের মধ্যেই বাকি বইগুলো আমরা পেয়ে যাব এবং জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা বইগুলো বিতরণ করতে সক্ষম হব। এদিকে এবছর ঢাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো সরাসরি উপজেলা পর্যায়ে পাঠানোকে ইতিবাচক হিসেবে দেখছেন এই শিক্ষা কর্মকর্তা। বর্তমানে সরাসরি বইগুলো উপজেলায় যাওয়ার কারণে এই যে ক্যারিং কস্টটা লাগছে না এবং সহজে তারা বইটা পাচ্ছে। খুলনা বিভাগের 3,795টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 2,33,298 জন, আর 13,152টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 21,44,455 জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় আরো থাকছে। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয় না টঙ্গী শিল্পাঞ্চলের রাস্তাঘাট। দখল করে চলছে ব্যবসা, শিগগিরই সংস্কারের আশ্বাস সিটি মেয়রের। অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী পাট অধ্যাদেশ 1962-এর 4 ও 13 ধারায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচা পাট রফতানি বন্ধ থাকবে। রাজশাহীতে পুলিশের শিক্ষানবিশ সার্জেন্ট 2015 ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সকালে সারদা পুলিশ একাডেমিতে এই কুচকাওয়াজ হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। সকাল 10টায় প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। পরে শপথ পাঠ শেষে সালাম গ্রহণ করেন তিনি। 6 মাস ব্যাপী এই প্রশিক্ষণে 619 জন শিক্ষানবিশ সার্জেন্ট প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে 28 জন নারী সার্জেন্ট। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য 4 জন পুরুষ ও 1 নারী সদস্যকে বিশেষ পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ আজ সকল প্রস্তরমুখিতাকে অতিক্রম করে একটি স্থিতিশীল মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। তোমাদের কর্মজীবনে দেশপ্রেমে অভিষিক্ত হয়ে সমাজ হতে সন্ত্রাস নির্মূলে, জনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপদ চলাচলে গভীর নিষ্ঠা ও কঠোর দায়িত্ববোধের মাধ্যমে প্রকৃত দায়িত্ব পালন করবে, আমি এই প্রত্যাশা করি। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলোতে প্রতিদিনই থাকছে দর্শনার্থীদের ভিড়। ফলে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙ্গা ভাব। হোটেল মালিক সমিতি বলছে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত 1 সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সমুদ্রে দাপাদাপি করে যা মজা পাওয়া যায় অন্য কিছুতে সেই মজাটা নাই। এই টাইমটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম ঘোরার জন্য। সো আই গেস এই টাইমটাই আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রায় সময় আমরা আসি। আব্বু আম্মুর সাথে কক্সবাজারে বেড়াতে আসছি, খুব মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গত কয়েকদিনের হিসেব মতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন 30,000-এর বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গা ভাব। আমাদের বেচা কিনা আগে থেকে ভালো, সামনে হয়তো চিন্তা আছে যে আরো ভালো
চলবে। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে রিজার্ভেশন মোটামুটি বেড়ে গেছে। সো আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে আমাদের পুরো হোটেলটাই ফুল থাকবে। শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকরা আসা শুরু করেছে তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির এই নেতা। শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা আশাবাদী এই বছরটা অত্যন্ত সাকসেসফুলি আমাদের ওভারকাম আমরা করতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে 50 লাখেরও অধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার পর পৌরসভা ও 2013 সালে টঙ্গী শিল্পাঞ্চল অন্তর্ভুক্ত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের, কিন্তু নাম বদলালেও চেহারা বদলায়নি রাস্তাঘাটের। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সে অনুযায়ী হয় না সংস্কার। তার উপর রাস্তার দুই পাশে দখল করে গড়ে উঠেছে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। এমন অবস্থায় এই শিল্পাঞ্চলের প্রতি আগ্রহ হারাচ্ছেন বিদেশি ক্রেতারাও। তবে খুব শিগগিরই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন চতুর্থ ও শেষ পর্ব। কোনো ময়লা আবর্জনার ভাগাড় নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে টঙ্গী শিল্পাঞ্চলে ঢোকার রাস্তা এটি। দুর্গন্ধে ভরা এই রাস্তার দুই পাশে শিল্প কারখানার প্রধান ফটক। শুধু ময়লা আবর্জনাই নয়, শিল্পাঞ্চলের ভিতরের প্রতিটি রাস্তায় খানাখন্দকে ভরা। পণ্য পরিবহনের কাজে মাল বোঝাই যানবাহন চলাচল করায় সেগুলো নষ্ট হয় আরো দ্রুত। শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় পানি জমে গর্তগুলোতে। শ্রমিকরা বলছেন দুই একবার সংস্কার হলেও তা খুব একটা মানসম্মত হয়নি। এইখানে একটা ডাস্টবিন করছে, এই ডাস্টবিনের জন্য গন্ধে ডিউটি করা খুব দুর্বহ হয়ে গেছে, গন্ধে থাকা যায় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ড্রেনেজ সিস্টেম ভালো না, অল্পতেই রাস্তার উপর পানি চলে আসে এবং এই পানিটা সহজে নিষ্কাশন হয়। গাড়ি মনে করেন আজকে এটা ভাঙতেছে, কালকে ওইটা ভাঙতেছে। 30 টন 40 টন করে মাল থাকে, কিন্তু আমরা ওই ভাঙাচোরার মধ্যেই গরুর গাড়ি হিসাবে গাড়ি চালান লাগে। কাজ করছে 2 নম্বরই এলাকা, তো মনে করেন বালা কাজ করলে তো বালা অনেক দিনই যায়, তাই না? শিল্পাঞ্চলের ভিতরে বেশিরভাগ রাস্তার দুই পাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। সেসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরে থাক, হাঁটা চলাই রীতিমতো চ্যালেঞ্জ। রাস্তার এমন বেহাল অবস্থা দেখে বিদেশি ক্রেতারা অনেক সময় এই এলাকায় আসতে চান না বলে অভিযোগ শ্রমিকদের। অবশ্য ভারপ্রাপ্ত সিটি মেয়র বলছেন নতুন করে আবারও সংস্কার কাজ হাতে নিয়েছেন তারা। শিল্পাঞ্চলের ভিতর দিয়ে 14 কোটি টাকা ব্যয়ে আমরা রাস্তাটা করতেছি এবং প্রত্যেকটা কাজের গুণগত মান আমরা চেষ্টা করছি যে শতভাগ নিশ্চিন্ত করার জন্য। হয়তো অনেক ক্ষেত্রে 19-20 হতে পারে, তবে আমার মনে হয় যে এই ধরনের কোনো অভিযোগ আমার নেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের কাজ আমার সময় করতে পারবে না, সে যেই হোক। তিনি বলছেন নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে শুধু শিল্পাঞ্চল নয়, বরং পাল্টে যাবে পুরো গাজীপুরের চিত্র। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। আগের মতো নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সমাজসেবা কেন্দ্রে বুধবার সকালে 3 বন্দুকধারীর অতর্কিত হামলায় 14 জন নিহত হয়েছেন। আহত হন অন্তত 17 জন। পুলিশি অভিযানে নিহত হয় তাশফিন মালিক ও সৈয়দ আল ফারুক নামে 2 সন্দেহভাজন। তৃতীয় এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও FBI। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ার সান বের্নার্দিনো শহর বুধবার রূপ নেয় চাপা উত্তেজনা ও আতঙ্কে নগরীতে। সকাল 11টার দিকে শহরটির ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামে বয়স্ক প্রতিবন্ধীদের একটি সমাজসেবা কেন্দ্রে সেনা পোশাক পরে 3 বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। সে সময় ভেতরে ছুটির দিনের উৎসব চলছিল। এমন সময় ঘাতকদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই হতাহত হয় বেশ কয়েকজন। পরে ভেতরে থাকা আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ভবনের কক্ষগুলোতে লুকিয়ে পড়ে। তাদের বিপদের খবর জানতে পেরে আতঙ্কিত হয়ে ওঠেন স্বজনরা। আমার স্ত্রী সন্ত্রাসীদের দেখেছে, কিন্তু মুখোশ থাকায় চিনতে পারেনি। তাদের হাতে অনেক ভারী অস্ত্র ছিল, শরীরে সম্ভবত বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল তারা। হামলাকারীরা আশেপাশের ভবনে লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহ থেকে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় এক নারী সহ 2 জন একটি কালো রঙের গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জনই নিহত হয়। তৃতীয় আরেক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই 3 জনের মধ্যে একজন ইনল্যান্ড রিজিওনাল সেন্টারের কর্মকর্তা সৈয়দ আর ফারুক বলে জানা গেছে। ঘটনার দিন প্রতিষ্ঠানের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির জেরে ফারুক হামলার কিছুক্ষণ
কিছুক্ষণ আগেই ঘটনাস্থল ছেড়ে আসে বলে জানায় পুলিশ। ঘাতক অপরজন ফারুকের ভাই বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারীরা যে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল এই বিষয়টি স্পষ্ট। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনা তদন্তে মাঠে নেমেছে। গোপন খবরে আমরা জানতে পেরেছি হামলাকারীরা আশপাশের বাড়িগুলোতে আশ্রয় নিতে পারে, এজন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে এটি অভ্যন্তরীণ সন্ত্রাসীদের কাজ। তদন্তের সহায়তায় পুলিশের সঙ্গে মাঠে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। এ ধরনের ঘটনায় আমরা চেষ্টা করি নিজেদের সর্বোচ্চ দিয়ে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে হারিয়েছে আমরা তা ফেরত দিতে হয়তো পারবো না, কিন্তু ঘটনার বিচার পেলে তাদের মন কিছুটা হলেও শান্তি পাবে। আমি সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। নাগরিকদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশীরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ায় IS জঙ্গি অবস্থানে বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। হামলার প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের 1 ঘন্টার মাথায় সাইপ্রাসের বিমান ঘাঁটি থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় ব্রিটিশ যুদ্ধ বিমান। এর আগে প্রায় 10 ঘন্টা বিতর্কের পর সদস্যদের ভোটে অনুমোদিত হয় সিরিয়ায় বিমান হামলা চালানোর প্রস্তাব। ব্রিটিশ পার্লামেন্ট এবার IS দমনে সিরিয়ার বিমান হামলার অনুমোদন দেবে এমনটা হয়তো আগে অনুমান করতে পেরেছিল ব্রিটেন সরকার। তাই ভোটাভুটিতে ক্যামেরনের প্রস্তাব অনুমোদিত হবার প্রায় সঙ্গে সঙ্গে সাইপ্রাসের বিমান ঘাঁটি ছাড়তে শুরু করে ব্রিটিশ টর্নেডো বিমানগুলো। সাইপ্রাস বিমান ঘাঁটির কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে 4টি ব্রিটিশ যুদ্ধবিমান সিরিয়ার উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করে। তবে কোথায় হামলা চালানো হয়েছে এবং হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। এর আগে পার্লামেন্টে বিতর্কে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হামলা চালানোর পক্ষে নিজের যুক্তি উপস্থাপন করেন। আমরা এখানে সন্ত্রাসবাদ দমন বা জঙ্গি দমনে হামলা চালানোর বিষয়ে বিতর্ক করছি না। আমরা বিতর্ক করছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কি করছি, আর যা করছি তার চাইতেও বেশি আমরা করতে পারি কিনা তা নিয়ে। কারণ কাল কোনো হামলা হলে যেন মিত্রদের কাছ থেকে আমাদের এমনটা শুনতে না হয় যে ব্রিটেন জঙ্গি দমনে তেমন কিছুই করেনি। তবে হামলার পক্ষে জনসমর্থন কমছে বলে জানিয়ে আদৌ এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা সে প্রশ্ন তোলেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তাতে যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে। ইরাক যুদ্ধে আমরা যে পরিমাণ সেনা শক্তি হারিয়েছি, যে পরিমাণ বেসামরিক নাগরিক তাতে নিহত হয়েছে আর কূটনৈতিক শক্তি ব্যয় হয়েছে, সেসব বিবেচনায় নিলে এ প্রশ্ন না করে পারা যায় না যে প্রধানমন্ত্রীর প্রস্তাব মতো সিরিয়ায় হামলা চালানো কি সঠিক সিদ্ধান্ত হবে। টানা 10 ঘন্টা বিতর্কের পর অনুষ্ঠিত ভোটে অনুমোদিত হয় হামলা চালানোর প্রস্তাব। এর পক্ষে ভোট পড়ে 397টি আর বিপক্ষে 223টি। তবে পার্লামেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয় বার্মিংহাম এবং ম্যানচেস্টারে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন সিরিয়ায় হামলা চালানোর কোনো অর্থই হতে পারে না। দেশটিকে ইরাকের মতো ধ্বংস করে দিতেই অন্যান্য পশ্চিমা নেতাদের সাথে এক হয়ে নীল নকশা করছেন সরকার। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশের নারী ক্রিকেট দল। আর এই জয়ের মধ্য দিয়ে আগামী বছর নারী বিশ্বকাপ টি-20-র মূল পর্ব নিশ্চিত করল জাহানারা আয়েশারা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রুমান আহমেদ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের নারীরা। তবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আয়েশা শায়লারা। দলীয় মাত্র 10 রানে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। তবে পরে দলের হাল ধরেন শারমিন আর ফারজানা হক। নির্ধারিত ওভার শেষে 89 রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। দলের হয়ে ফারজানা হক সর্বোচ্চ 43 রান করেন। তবে ব্যাটিং পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী না হলেও রোমানা শায়লাদের বোলিং দৃঢ়তায় চাপের মুখে পড়ে জিম্বাবুয়ানরা। টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 58 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন রোমান আহমেদ। এবারে বিপিএল এর খবর।
চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 36 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল বুলস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর বোলিং অনুকূল কন্ডিশনের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে বরিশালের বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দারুণ এক ডেলিভারিতে সৌম্য সরকারকে আউট করে রংপুরের প্রথম শিবিরে আঘাত হানেন আলামিন হোসেন। রানের খাতা না খুলেই সৌম্য বিদায় নেন দলীয় 8 রানে। একই ওভারে উইকেটে থিতু হওয়ার আগেই রাইডার্স আইকন সাকিব আল হাসানকেও প্যাভিলিয়নে ফেরান আলামিন। দলীয় 10 রানে সাকিব ফেরেন ব্যক্তিগত মাত্র 1 রান করে। এরপর দলীয় 23 রানে মোহাম্মদ মিথুনকে আউট করেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দেখে শুনে ব্যাটিং করে রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন মিসবাউল হক ও জহুরুল ইসলাম। দুপুর সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের ভিড়। প্রচারের সময় কম পাওয়ার অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য বলছে আওয়ামী লীগ। রাজধানীতে নতুন জঙ্গি সংগঠন আল মুজাহিদ অব বাংলাদেশের 6 সদস্য আটক। নাশকতার উদ্দেশ্যে ফেসবুকে সদস্য ও অর্থ সংগ্রহ করতে আটককৃতরা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর করতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। এবং নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। বাছাই পর্বে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারালো 31 রানে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।